এখন আমরা যদি একটা অবচয় নির্ণয় অথবা অবচয় সারণী প্রস্তুত করি ক্রমহ্রাসমান জ্যার পদ্ধতিতে, তাহলে আমরা সেটা কিভাবে করব? একই অঙ্ক আমরা সরলরৈখিক পদ্ধতির জন্য যেটা করছি, মোল্লাইট ইঞ্জিনিয়ারিং 4 লক্ষ টাকা দিয়ে একটা মেশিন ক্রয় করে সংস্থাপন ব্যয় ছিল 40,000 টাকা এবং 5 বছর পর্যন্ত এটার মেয়াদকাল ছিল এবং ভগ্নাবশেষ মূল্য হচ্ছে ওটার জন্য 30,000 টাকা। এখন এই ম্যাথটা করার জন্য আমাদেরকে প্রথমে কি লাগবে বলছিলাম? অপচয়ের হার নির্ণয় করতে হবে। তো সরলরৈখিক পদ্ধতিতে অপচয়ের হার একভাবে নির্ণয় করে 100 ডিভাইড বাই আয়ুষ্কাল দিয়ে, কিন্তু তোমাকে যখন ক্রমহ্রাসমান জ্যার পদ্ধতি বলবে তখন তোমাকে একটা ফর্মুলা ইউজ করতে হবে। ফর্মুলাটা কি ভাইয়া? যদি তোমাকে ভগ্নাবশেষ মূল্য দেওয়া থাকে, তুমি দেখো এই ভগ্নাবশেষ মূল্য আমার এখানে কত আছে? 30,000 টাকা আছে। 30,000 টাকা থাকার কারণেই কিন্তু আমি একটা ফর্মুলা ইউজ করতে পারবো, যেটা হচ্ছে ক্রমহ্রাসমান জ্যার। কারণ অপচয়ের হার নির্ণয় যখন করতে যাবা তুমি ক্রমহ্রাসমান জ্যার পদ্ধতিতে, সূত্রটা একটু দেখলে বুঝতে পারবা। অবচয়ের হার ইকুয়াল টু 1 মাইনাস এসবি ডিভাইড বাই সি। এখানে এসবি মানে হচ্ছে ভগ্নাবশেষ মূল্য, আর সি মানে হচ্ছে মোট ক্রয় মূল্য অথবা ওই যে আমরা অর্জন মূল্য যেটা বলছিলাম, মোট ক্রয় মূল্য অথবা অর্জন মূল্য। অর্থাৎ একটা মেশিনের সাথে যতগুলো খরচ হয়েছে সবগুলো খরচ যোগ করে যেটা পাই সেটা হচ্ছে মোট ক্রয় মূল্য। আবার এখানে একটা এন হবে, এন মানে হচ্ছে আয়ুষ্কাল। ঠিক আছে, তাহলে এই ফর্মুলাটা এই যে এখানে উপরে এটা হচ্ছে ওই রুটের ভিতরে এনটা যেটা আছে সেটা, এটাকে তুমি অন্যভাবেও লিখতে পারো। একই জিনিস তুমি লিখতে পারো এস বি ডিভাইড বাই সি ব্র্যাকেট দিয়ে এখানে 1/n, এটা হচ্ছে পাওয়ারের জায়গায় আছে আর কি, 1/n এটা হচ্ছে পাওয়ারের জায়গায়। তুমি এভাবে লিখতে পারো, যেভাবেই করো না কেন। আমরা যদি এখানে মানগুলো বসাই, 1 বসালাম, এস বি মানে কি? ভগ্নাবশেষ মূল্য, যেটা আমাকে বলা আছে 30,000 টাকা। 30,000 টাকা ভগ্নাবশেষ মূল্য ডিভাইড বাই সি, ক্রয় মূল্য হচ্ছে কত? ক্রয় মূল্য হচ্ছে 4,40,000 টাকা, যেটা আমরা এর আগের অঙ্কে যখন সরলরৈখিক পদ্ধতি করছিলাম তখন পাইছিলাম 4,40,000। তুমি এখানে দেখতে পারো যে সম্পত্তিটা কিনছে 4 লক্ষ টাকায়, এটা হচ্ছে সংস্থাপন করার জন্য খরচ হয়েছে 40,000 টাকা, তাহলে টোটাল 4,40,000 টাকা। এটা আমি এখানে বসাবো 4,40,000 টাকা। ব্র্যাকেট দিতে হবে পাওয়ার 1/n মানে কত? 5, n মানে 5, আমরা এখানে 5 বসাতে পারি। 5 কোথায় পাইছি? এই যে 5 বছর, যেটা আমাকে এখানে বলে দিচ্ছে। এই জিনিসটা যখন তুমি ক্যালকুলেটরে ক্যালকুলেট করবা, এটা অ্যারাউন্ড 41 পয়েন্ট, আমি এটা আগে থেকে করে রাখছি, 41.5% আসবে। বাংলায় লিখি 41 পয়েন্ট অ্যারাউন্ড 5 এর একটু বেশি হবে, কিন্তু আমরা 5% ধরে নিচ্ছি, এটা আমরা পরে অ্যাডজাস্ট করে নিব। তো এক্সকিউজ মি, তো আমরা অবচয়ের হার পেলাম। এখন আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে মোট ক্রয় মূল্য। আমরা দেখো আমরা যখন সরলরৈখিক পদ্ধতি করছিলাম ওখানে কিন্তু ইউজ করছিলাম যেটা, সেটা হচ্ছে অবচয়যোগ্য মূল্য। কি মূল্য? অবচয়যোগ্য মূল্য। কিন্তু ক্রমহ্রাসমান জ্যার পদ্ধতিতে আমরা যখন অবচয় সারণী তৈরি করব, ক্রমহ্রাসমান জ্যার পদ্ধতিতে আমরা যখন অবচয় সারণী তৈরি করব, খেয়াল করবা আমরা এখানে অবচয়যোগ্য মূল্য বের করব না, অর্থাৎ আমরা অবচয়যোগ্য মূল্যটা ইউজ করব না, মান পদ্ধতি। আমরা এখানে যেটা ইউজ করব সেটা হচ্ছে বই মূল্য ইউজ করব, প্রারম্ভিক বই মূল্য, অথবা আমরা এটাকে মোট ক্রয় মূল্যটা ইউজ করব। প্রথম বছর যেটা আসবে সেটা হচ্ছে মোট ক্রয় মূল্য। আমরা প্রথম বছর লিখবো যে মোট ক্রয় মূল্য কত? 4,40,000 টাকা। এবং আমরা অবচয়টা কিভাবে নির্ণয় করব? আমরা তো হার পাইছি যে 41.5%, 41.5%, এটা আমরা জাস্ট মনে রাখার জন্য দিলাম যে। তো এখন আমরা কি করব? অবচয়ের হার নির্ণয় করব। এই যে মোট বই মূল্য যেটা থাকবে 4,40,000 টাকা, একটু খেয়াল করবা, এই জিনিসটা একটু ট্রিকি আছে। 4,40,000 টাকা, এটার সাথে 41 পয়েন্ট, বাংলা ইংলিশ মিক্স হয়ে যাচ্ছে, এটার জন্য আন্তরিকভাবে দুঃখিত, 41.5%। তো এখন তুমি 4,40,000 সাথে যখন 41.5% গুণ করবা, কত পাবা? 1,82,600। 1,82,600। তোমরা নিজেরা একটু করে দেখতে পারো, কারণ আমারও ভুল হতে পারে ক্যালকুলেশনে, কিন্তু কনসেপ্টটা হচ্ছে দেখো, অবচয় নির্ণয় যেটা হচ্ছে 4,40,000 ইন্টু 41.5%, এটা কোত্থেকে পাইছি? যেটা অবচয়ের হার। 4,40,000 কেন? ক্রমহ্রাসমান পদ্ধতিতে আমরা মোট ক্রয় মূল্যটাই হচ্ছে প্রথম বছর ইউজ করবো, দ্যাটস দ্য কনসেপ্ট। এরপর আমরা যখন পুঞ্জীভূত অবচয় বের করবো, প্রথম বছরের পুঞ্জীভূত অবচয় যেটা অবশ্যই সেটাই 1,82,600। তারপরে সমাপনী বইমূল্য যখন বের করব, এটার ক্ষেত্রে একটু খেয়াল করবা, সমাপনী বইমূল্য আমরা কিভাবে পাবো? যে
আমার এই ঘরে যেটা থাকবে, আমি যদি এটা একটু নাম দিই, এটা 1 2 মনে করো, এটা হচ্ছে 2 নাম্বার কলাম, এটা হচ্ছে 3 4 নাম্বার কলাম। তাহলে 2 থেকে 4 নাম্বার কলাম বাদ দেব, 2 থেকে 4 নাম্বার কলাম মাইনাস করব, যেটা পাবো সেটাই হচ্ছে আমার সমাপনী বই মূল্য। দেখুন এখানে 4,40,000 আছে, এখান থেকে যদি আমি অবচয়টা 1,82,000 বাদ দিই, তাহলে আমার সমাপনী বই মূল্য কত থাকবে বলো? 1,57,000, 2,57,400, 2,57,400। তাহলে এই যে 2,57,400, সেটাকে আমরা 2,57,400, এই জিনিসটাকে আমরা বলছি সমাপনী বই মূল্য। এখন পরবর্তী বছর যখন লিখব, দ্বিতীয় বছর যখন লিখব, এই সমাপনী বই মূল্য যেটা আছে সেটাই আমার প্রারম্ভিক বই মূল্য হয়ে যাবে, কারণ গত বছর যেটা সমাপনী সেটাই তো এবছরের প্রারম্ভিক। সুতরাং আমি এখানে লিখব 2,57,400। এখন আমি যখন অবচয় নির্ণয় করব, তাহলে আমি দ্বিতীয় বছর অবচয় নির্ণয় করব এই যে এই ঘরে যেটা থাকে সেটার উপর। তাহলে এই জিনিসটা হচ্ছে সরলরৈখিকের চেয়ে ডিফারেন্ট। আমরা ওখানে সবসময় একটার উপর ধরতাম, কিন্তু এখানে চেঞ্জ হবে। 2,57,400, এটার সাথে আমরা 41,41.5% গুণ করব, কত পাবো আমরা? 1,06,821 পাবো, 1,06,821 পাবো। দশমিকগুলো আমি অ্যাভয়েড করছি, সমস্যা নাই, এটা পরে একটু অ্যাডজাস্ট করে নিলে হবে। তো এখন তোমরা যদি পুঞ্জীভূত অবচয় বের করো, আগে যেটা ছিল 1,82,600, এটার সাথে যখন 1,06,821 যোগ করবা, কত পাবো? 2,89,421, 2,89,421। এটা হচ্ছে আমার পুঞ্জীভূত অবচয়। আর সমাপনী বইমূল্য কিভাবে বের করবা? এই যে 2 থেকে 4 বাদ দিবা। 2 মানে হচ্ছে প্রারম্ভিক বইমূল্য 2,57,000 ছিল, এখান থেকে 4 হচ্ছে 1,06,821, এটা যদি বাদ দাও 1,50,579 পাবা, 1,50,579। এখন এটা তৃতীয় বছরে ওইটি সমাপনী যেটা ছিল সেটা প্রারম্ভিক চলে আসবে 1,50,579। এখন একইভাবে 1,50,579 উপর 41.5% বসাও, কত পাবা? এটা যখন গুণ করবা তখন যেটা পাবা সেটা হচ্ছে 62,490, 62,490। তাহলে 62,490 সাথে গত বছরের যে পুঞ্জীভূত অবচয় ছিল 2,89,421, সেটা যদি যোগ করো তাহলে কত পাবে? 3,51,911, 3,51,911। আমি হাইলি রিকোয়েস্ট করব তোমরা নিজেরাও এই ক্যালকুলেশনগুলো একটু আমার সাথে সাথে, অথবা আমি করার পর একবার তোমরা করে দেখবা, তাহলে জিনিসটা ভালোভাবে তোমরা বুঝতে পারবা। যদি কোনো মিস্টেক হয় ক্যালকুলেশনে, প্লিজ আমাকে এটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবা। সিস্টেমটা কি, ক্যালকুলেশনে হয়তো তুমি যেভাবে করতেছো সেটার সাথে যদি এখানকার কোনো বিষয় না মিলে, এটা অবশ্যই কমেন্টে জানাবা। তো 3,51,000, এটা আমরা এখন কি করব? সমাপনী বই মূল্য 1,50,000 থেকে 62,490 যখন বাদ দিব, তখন আমরা পাবো 88,089, 88,089। তাহলে এখন এটা চতুর্থ বছর চলে আসবে 88,089। এখন এটার সাথে আবার আমরা কি করব? 41.5% বের করব। এটা আসবে কত? এটা আসবে 36,556, 36,556। এখন এটা যদি পুঞ্জীভূত অবশ্যই আগের 3,51,000 সাথে যোগ করো, তাহলে কত আসবে? 3,88,667, 3,88,667। এখন এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি সমাপনী বইমূল্য কীভাবে পাবো? ওই যে 88,089 থেকে 36,556 যখন বাদ দিব, আমার যেটা থাকবে সেটা হচ্ছে 51,533, 51,533। এখন পঞ্চম বছর এসে দেখো, পঞ্চম বছর কত হবে? এখানে 51,533, যেটা আগে ছিল 533। এখন এরপরে আমরা 51,533-এর 41.5% বের করব। ক্যালকুলেশন করলে কত হবে? ক্যালকুলেশন করলে 21,386 হবে। কত হবে? 21,386। এটার ক্ষেত্রে একটু কথা আছে, 21,386 আমরা বসাইতে পারবো। মনে করো আমি এখানে লিখে দিলাম যে 21,386, 21,386 লিখতে পারবা, কি সমস্যা নাই। কিন্তু আমাকে যেটা বলছিল সেটা হচ্ছে ক্রমহ্রাসমান পদ্ধতিতে আমার যে সমাপনী বইমূল্য সেটা হবে ভগ্নাবশেষ মূল্যের সমান। অর্থাৎ আমার ভগ্নাবশেষ মূল্য কত ছিল? 30,000 টাকা। অর্থাৎ 5 বছর শেষ হয়ে গেছে,
অর্থাৎ ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, তোমার যে ওই সম্পত্তির মূল্য, বই মূল্য মানে হচ্ছে ওই সম্পত্তির অবশিষ্ট মূল্য কত আছে। তাহলে 5 বছর পর ওই সম্পত্তির অবশিষ্ট মূল্য কত থাকবে বলছে, 30,000, যেটা আমরা বিক্রি করলে পাবো বলছে। তাহলে 30,000 যদি আমি সমাপনী বই মূল্য বসাই দিই, তাহলে এটা একজ্যাক্ট আমি অ্যামাউন্টটা বসাতে পারবো না, এটা একটা আমাকে চেঞ্জ করতে হবে। কীভাবে চেঞ্জ করতে হবে, এই যে 51,533 থেকে যখন তুমি 30,000 বাদ দিবা, তাহলে আমার কত হবে, 21,533। তাহলে ডিফারেন্সটা কত, 386 থেকে এটা ডিফারেন্সটা হচ্ছে মনে করো 100 কত, 100 সামথিংটা ডিফারেন্স হবে, 100 সামথিং। ওই ডিফারেন্সটা আমরা এখানে অ্যাডজাস্ট করে ফেলবো। এটাই হচ্ছে আমার অ্যাডজাস্টমেন্টের বিষয়, যে আমি এখানে এক্স্যাক্ট অ্যামাউন্টটা বসাবো না, আমি এখানে 51,000 অর্থাৎ প্রারম্ভিক বইমূল্য থেকে সমাপনী বইমূল্য 30,000 বসানোর পর, অর্থাৎ এখানে আমরা 30,000টা কোত্থেকে পাইছি, ওই যে ভগ্নাবশেষ মূল্য যেটা ছিল 51,533 থেকে 30,000 বাদ দেওয়ার পর যেটা দেখবে সেটা হচ্ছে আমার 21,533। এখন তুমি পুঞ্জীভূত অবস্থা যখন বের করবা 3,88,667 সাথে যদি তুমি 21,533 যোগ করো, দেখবা যেটা আসছে 4,10,000 টাকা। 4,10,000 টাকা, সেটাই হচ্ছে আমার অবচয়যোগ্য মূল্য। তাহলে ক্রমহ্রাসমান জয়ের পদ্ধতি যখন অবচয় সারণী করবা, পঞ্চম বছর শেষে যেটা সমাপনী বইমূল্য থাকবে সেটা হচ্ছে 30,000, যেটা ভগ্নাবশেষ মূল্যের সমান, এবং 4,10,000 পুঞ্জীভূত অবচয় যেটা থাকবে সেটা হচ্ছে অবচয়যোগ্য মূল্যের সমান। এটা হচ্ছে ক্রমহ্রাসমান পদ্ধতির একটু স্পেশাল বিষয়। তাহলে এই জিনিসটা যদি বুঝতে পারো, তাহলে তোমরা কিন্তু এ পুরো অধ্যায়ে মানে 95% তোমাদের শেষ। আর কয়েকটা পদ্ধতি আছে, ওই পদ্ধতিগুলো পরীক্ষায় তেমন আসে না। তাও যদি তোমাদের মনে হয় যে এগুলো তোমাদের জানা দরকার, প্লিজ লাইক নো কমেন্ট বক্সে জানাবা, আমি অবশ্যই এগুলো তোমাদেরকে সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করব। ক্লাসটি কেমন লাগলো সেটা তো অবশ্যই জানাবা। তোমাদের ফ্রেন্ড যদি চায় যে ওরা অনলাইনে ক্লাস করতে চাচ্ছে ফ্রিতে, সম্পূর্ণ ফ্রিতে ইউটিউবে, তোমরা অবশ্যই আমার চ্যানেলটা রেফার করতে পারো। দ্যাট উড বি ভেরি নাইস। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আই উইল সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। বাই।